বাংলাদেশে আরেকটা আমাদের মিসকনসেপশন আছে যে সুন্দর লোকেশনে যে সুন্দর একটা শট মানেই আসলে সিনেমাটোগ্রাফিটা ভালো হয়েছে। সো সেই জায়গা থেকে তাহলে ভালো সিনেমাটোগ্রাফি বলতে আসলে আপনার কাছে কি মনে হয়? এখন আমার গল্পে যেটা ডিমান্ড করবে সেটা যদি এই রুমের মধ্যে হয়, সেটা চেম্বার ড্রামা হয়, তাহলে তো আমার গল্পে ডিমান্ড করতেছে এই রুমের মধ্যে, এটা আমার জন্য বেস্ট লোকেশন। হ্যাঁ হ্যাঁ, এটার জন্য তো আমি তো গল্পে আমি তো এইটা তো জোর করে কোনোভাবে এটা সুন্দর লোকেশনে যাওয়ার কোনো উপায় নাই না। কিন্তু মানে সাধারণের তখন মনে হবে যে এটাও তো ভালো সিনেমাটোগ্রাফি হয় নাই, যেহেতু এটা দেখতেও ভালো লাগছে না। তো সেই জায়গা থেকে যদি আমরা মানুষকে একটু বলতে চাই যে আসলে ভালো সিনেমাটোগ্রাফিটা কি? আচ্ছা, ওইভাবে যদি বলি সেটা হচ্ছে যে আমি যে আইডিয়াটা শ্যুট করতেছি বা যে দৃশ্যটা শ্যুট করতেছি যখন যে সেইটার সাথে কানেক্টিং যে কীগুলো দরকার সেই লোকেশন বা সেই পারফরমেন্স, সেটা আমি এই লোকেশনে ব্লক করতে পারতেছি কিনা, সেটা শ্যুট করার পরে আমি নিজে এটা কনভিন্স কিনা যে এটা ঠিকঠাক ঘটছে। আমি যদি নিজে কনভিন্স হই, আমি মনে করি যে আমার ওই অডিয়েন্স কনভিন্স, ও দেখবে। কারণ আমি তো ওই যে সুমনরা যে প্রথম বললো যে ও প্রথম অডিয়েন্স হিসেবে আমি নিজের জায়গায় বললাম যে ওকে, সেই জায়গা থেকে আমার মনে হয় ওই যে অডিয়েন্স আছে মানে তার কাছেও ওকে লাগবে, সুন্দর সিনেমাটোগ্রাফি বলি বা যেটাই বলি। এখানে ভাই আমার যেটা মনে হয় যে আমার পার্সপেক্টিভ যেটা যে আমি কোনো সিনেমা দেখার পরে যদি সিনেমাটোগ্রাফিটা আলাদাভাবে আবার নোটিস না করা লাগে, সেটা আমার কাছে গুড সিনেমাটোগ্রাফি, রাইট ফর দ্য ফিল্ম সিনেমাটোগ্রাফি। মানে এটা আমার পার্সপেক্টিভ, যে এটা আলাদা করে পপ হইতেছে না যে এই ক্যামেরা ওয়ার্কটাও অনেক সুন্দর। মানে আমার গল্পটা যদি গল্পের ম্যারিট অনুযায়ী যদি আমার সিনেমাটোগ্রাফিটা সিং করে, তাহলে তখনই সেটা মানে একটা ফিল্মের জন্য গুড সিনেমাটোগ্রাফি অথবা রাইট সিনেমাটোগ্রাফি। এটা আমার যেটা। আর আমাদের অডিয়েন্সের একটা খুবই বাজে ধারণা আছে, এটা আমি ক্লিয়ার করতে চাই, যে আমি যখনই কোনো ফিল্ম রিভিউ করি বা করি, প্রথম কথাটা থেকে কালার গ্রেডিংটা খুব সুন্দর, সিনেমাটোগ্রাফি ভালো, কালার গ্রেডিংটা খুব ভালো, বিজিএমটা খুব ভালো, সিনেমাটোগ্রাফি মোটামুটি আর কি। হ্যাঁ, একটা হলে আর কি ওকে প্লিজ করতেছে না আর কি। তো ওর মূল টার্গেটটা থাকে হচ্ছে কি দেখা যে ইমেজটা ওর কাছে কতটা অ্যাপিলিং। তো অ্যাজ আ সিনেমাটোগ্রাফার আমাদের মানে স্টোরির সাথে যতটা ব্লেন্ড ইন, যেটা দীপন বললো যে লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? উই ট্রাই টু বি অ্যাজ ইনভিজিবল অ্যাজ পসিবল। মানে আমরা যখনই কোনো একটা ভালো সিনেমা দেখি, তখনই হচ্ছে ধরুন স্পিলবার্গের কোনো একটা সিনেমা দেখি, তখন আমাদের কখনোই মনে হয় না যে এই শটটা ও কি সুন্দর শট। আমাদের মনে হয় যে এই গল্পটা সিকোয়েন্সটা ভালো, গল্পটা খুব ভালো। মানে আমার তখন হেড স্পেসে অন্য কোনো কিছু কাজই করে না। আমি হচ্ছে কি যেই ক্যারেক্টারটা হাঁটতেছে বা যেই ক্যারেক্টারটা কথা বলতেছে, আমি ওর দিকেই তাকায় আছি যে ও আসলে কি চিন্তা করতেছে, ও এর পিছনে যে কত কিছু টেকনিক্যালি ঘটে গেল, এটা কিন্তু আমাদের মাথায় তখন থাকে না অ্যাজ অ্যান অডিয়েন্স। তো আমার কাছে বেটার সিনেমাটোগ্রাফি আসলে ওইটাই, যে যেইটা আমাকে গল্পের মধ্যে হুক করতে সাহায্য করে। আমার কাছে লাগে যে শটটা মানে গ্রুপ সিনেমাটোগ্রাফি যেটা বলা হয়েছে যে দেখতে ভালো থেকে বেশি জরুরি যেটা আমাদের গল্প বলার ক্ষেত্রে, সেটা হচ্ছে মিনিংফুল শট বা মিনিংফুল ইমেজ, ইমোশনটা যেটা কনভে করতে পারবেন। মানে সেখানে পারফর্মাররাও জড়িত, আর তার পারফরমেন্সও জড়িত। আমার শটটা মিনিংফুল হইলো, মানে সেখানে অপারেশন থাকলো, একটা ব্লকিং দিয়ে একটা অপারেশন থাকলো, শটটা মিনিংফুল শট হইলো, সেটার হয়তো একটা স্টার্টিং পয়েন্ট এবং শেষে যে এন্ড পয়েন্টটা ডিফারেন্ট, আলাদা। মানে শর্ট কম্বিনেশন থাকলো অনেকগুলো, যে এক শটই আসলে অনেকগুলো শর্টের কম্বিনেশন অফ ভেরিয়াস টাইপ অফ শর্টস। সো সেইখানে যদি অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের যদি পারফরমেন্সও যদি উইক হয়, তাহলে কিন্তু ওটা কিন্তু ওই শটটা কিন্তু আলটিমেটলি কাজে লাগলো না বা মিনিংফুল হবে। সো ওটাও অ্যাজ ওয়েল এজ ইম্পর্টেন্ট অবশ্যই, যে মিনিংফুল শটের সাথে সাথে আসলে পারফরমেন্স এবং ওই স্পেসটা আসলে কতটুকু ওই সিনকে কমপ্লিমেন্ট করতেছে বা ওই ক্যারেক্টারটাকে কতটুকু কমপ্লিমেন্ট করতেছে, সেটাও ইম্পর্টেন্ট। আমার কাছে যেমন সুন্দর ওয়ার্ডটা নিয়ে খুবই অ্যালার্জি আছে আসলে। মানে সুন্দর কি মানে যদি কেউ বলে সুন্দর সিনেমাটোগ্রাফি, তার মানে এটা কি আসলে একটা গোলাপ ফুল? মানে এটা কিভাবে সুন্দর দেখতেছে না, অথবা এটার মধ্যে কি সুন্দর? এটা আমার কাছে গল্প, এটা আসলে স্টোরিকে সার্ভ করতে হবে। সেটা যদি খারাপ ছোট হয়, যদি স্টোরিকে সার্ভ করে, দ্যাট ইজ গুড সিনেমাটোগ্রাফি, তাই না? মানে আমি যদি একটা বিল্ডিং দিয়ে উদাহরণ দিই, যে একটা বিল্ডিং দেখতে সুন্দর,
এটা আমার কি যায় আসে, অথবা এটা আসলে ওই ওই সোসাইটিতে কতটুক ইম্প্যাক্ট রাখে। কারণ ওই বিল্ডিং যদি ফাংশন না হয়, মানে ফাংশন কামস ফার্স্ট, মানে ওই বিল্ডিংয়ে উঠে যদি আমি ঠিক মতো আলো বাতাস না পাই, আমি বিল্ডিংয়ে যদি আমার যেগুলি বিল্ডিংয়ের যে কোডগুলি প্রয়োজন সেগুলি যদি মেনটেন না করা হয়, তাহলে তো ওটা ব্যাড বিল্ডিং। ওটা বাইরে থেকে হয়তো দেখতে খুব সুন্দর লাগতেছে, হ্যাঁ, কিন্তু আসলে ওটা তো ফাংশনাল না। আমি তো বিল্ডিংয়ে গিয়ে আমি কোনো কিছু ইনভেন্ট করতেছি না। মানে আসলে আমার কাছে যেটা মনে হয় যে একজন সিনেমাটোগ্রাফার কী করে, একটা সিনেমাটোগ্রাফার তো আসলে একটা সিনেমেটিক ওয়ার্ল্ড তৈরি করে। মানে আমি একটা সিনেমেটিক ওয়ার্ল্ডে একটা অডিয়েন্সকে ট্রাভেল করাই। তো এইখানে আসলে আমার কাছে মনে হয় যে সুন্দর কোনটা অথবা কোনটা কুৎসিত, এটা খুবই আমার কাছে কনফিউজিং ওয়ার্ড মনে হয়। যেমন আমার কাছে সংশোধনের উদাহরণ যদি দিই, সংশোধনকে আমরা কি বলবো, সুন্দর না কি? এটা সংশোধন অনেকে তো বলতে পারে এটা জ্যামিতির ইয়ার মতো দেখা যাচ্ছে। তো এটা আসলে আমার কাছে মনে হয় যে এটা সিনেমাটোগ্রাফি, ওটা গুড সিনেমাটোগ্রাফি আমরা তখনই আমরা বলবো যেটা আসলে গল্পটাকে সার্ভ করে। এটা ফ্রেমটা পচা হইতে পারে, ভালো হইতে পারে, এটার সাথে কোনো এটার যোগসূত্র নেই, কিন্তু আসলে কত সুন্দরভাবে গল্পটাকে ও সার্ভ করতে পারছে এটাই পড়ে। নাইস। আমি ওই মনে হলো কয়েকজনের মানে বলাতে আমার মধ্যে সুবিধা হচ্ছে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা শট, প্রত্যেকটা সিকোয়েন্স দর্শক কানেক্ট করে ইমোশনালি। সো আমি রাইটলি ইমোশনটা তার কাছে পৌঁছাতে পারলাম কি, কারণ আমার থ্রুতে সে কানেক্টেড হচ্ছে, সব কিছু দেখতে পাচ্ছে, অ্যাক্টিং দেখতে পাচ্ছে, আর্ট দেখতে পাচ্ছে, মেকআপ দেখতে পাচ্ছে, কস্টিউম দেখতে পাচ্ছে, এই সব কিছু মিলে সে একটা ইউটিউবের মধ্যে চলে গিয়ে জার্নিতে যাচ্ছে। সো রাইট ইমোশনটা আমি তার কাছে পৌঁছাতে পারলাম, এটা হচ্ছে সুন্দর সিনেমাটোগ্রাফি, ভালো সিনেমাটোগ্রাফি, রাইট সিনেমাটোগ্রাফি, পারফেক্ট সিনেমাটোগ্রাফি। এখন এটা সে আমি একটু অ্যাড করতে চাই, এখন অনেক সময় হতে পারে যে অ্যাক্টর বা অ্যাক্ট্রেস হয়তো ঠিক ডিরেক্টর যেভাবে চেয়েছে সেভাবে হয়তো অ্যাক্টিংটা করতে পারেননি, কোনোভাবে ডেলিভার করতে পারেন, বা কস্টিউমটা ঠিকঠাক হয়নি, কোনো একটা হয়তো একটু এরর আছে বা কিছু একটা, আর্টের কোনো একটা ভুল আছে। কিন্তু সিনেমাটোগ্রাফার হিসেবে আমার রাইটলি ইমোশনটা কনভে করার জন্য আমাকে যদি পচা ফ্রেমও ধরতে হয়, মানে আমি বলছি যে আর্টিস্টকে এখন আমি মনে হয় যে না আমি আর্টিস্ট ঠিকঠাক এক্সপ্রেস করতে পারছি না, আমার যদি মনে হয় যে না এই গল্পটা আমি এই ইমোশনটা আমি আর্টিস্টের ব্যাক টু দ্য শট নিয়েও যদি আমি ইমোশনটা ড্রাইভ করতে পারি, কিন্তু দেখতে মনে হলো যে না এটা মনে হতে পারে যে কেমন, আমি চেহারা না দেখে আমি ব্যাক টু মাথার পিছের দিকে শট নিচ্ছি, একটা ইমোশনাল সিন আর্টিস্টের মাথার পিছের দিকে শট নিচ্ছি, বা আমি এমন একটা শট নিলাম যেখানে আমি থ্রু একটা ট্রান্সলুসেন্ট বা ট্রান্সপারেন্ট কোনো কিছু ভিতরে শট নিলাম যে প্রপারলি এক্সপ্রেশনসটা দেখা গেল, কিন্তু ইমোশনালি সেটা ড্রাইভ হয়ে গেল। সো আমার কাছে মনে হচ্ছে যে ওই জিনিসটা কারেক্ট, মানে ওই জিনিসটা কারেক্ট করার দায়িত্ব নেওয়াটাও হচ্ছে সুন্দর সিনেমাটোগ্রাফি। মানে আমি বলছি যে কোনো ভুল কোনো কিছু সেটা স্ক্রিন পর্যন্ত রাইটলি প্রেজেন্ট করা, ইমোশনালি রাইটলি প্রেজেন্ট করাও আসলে করাই হচ্ছে সুন্দর সিনেমাটোগ্রাফি বা ভালো সিনেমাটোগ্রাফি। তাহসিনের কথা শুনে আমার একটা কথা মনে হলো যে এখন আমরা যে কোনো কন্টেন্ট রিলিজ হলে একদম পরদিন সকালে যে ফেসবুকে আমরা একটা রিভিউ লিখে ফেলি। সো সেই রিভিউটা নিয়ে যদি আমরা আরেকটু বলতে চাই যে রিভিউটা নিয়ে ওরা যেভাবে লেখে সেই ব্যাপারে আমাদের কি ওপিনিয়ন? তো ফার্স্ট যেটা আমার মনে হয় যে দ্য রিভিউ শুড বি রিয়েলি অনেস্ট অ্যাজ অ্যান অডিয়েন্স হোয়াট হি অর শি ফেল্ট রাদার দেন ক্রুসিফাইং অল দ্য টেকনিক্যাল টার্মস। তো ওদের রিভিউতে মূল যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা টেকনিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে তারা কথা বলতে চায়, বাট ফিল্ম রিভিউ ইজ নট ক্রুসিফাইং দ্য টেকনিক্যাল ডিপার্টমেন্টস। ওটা হচ্ছে কি ওর স্টোরিটা কীরকম লাগছে, ওর আসলে ও এই স্টোরিটা কি ওর কাছে বিলিভেবল লাগছে কিনা, এই সময়ের সাপেক্ষে এই স্টোরিটা হচ্ছে কি ওকে সার্ভ করছে কিনা, সেই জিনিসটার প্রতি ইম্পর্টেন্স বাড়ানো উচিত আই থিঙ্ক। স্যার টেকনিক্যাল আপসও থাকতে পারে, কোনো কিছু তার ভালো লাগলে তার ভালো লাগতে পারে, বাট কোনো কিছু খারাপ লাগলে তার খারাপ লাগতে পারে, বাট ওইটার প্রতি এমফাসিস না দেওয়া ফিল্ম অ্যাজ আ ফিল্ম রিভিউয়ার হিসেবে। আমাদের রিভিউগুলোকে অনেস্ট মনে হয় পড়ে ফেসবুকে? আমার কাছে এটা কখনোই খুব একটা অনেস্ট মনে হয় না, ইট ইজ ভেরি মোস্টলি এজেন্ডা বেসডই মনে হয়, বাট কিছু কিছু ফিল্ম রিভিউ পড়ে আমাদের মনে হয় যে না সেটা এখন
এটার একদমই যদি ইন্ডিভিজুয়াল জায়গাতে বলে দেখি, আমি যেটা বলতেছি মানে আমার যদি কোনো রিভিউ পছন্দ হয় তার মানে কি আমি ওটার সাথে একমত, তার মানে আমিও কিন্তু এখানে বায়াস। সো আমাদের এখানে রিভিউ যেগুলো হয় সবাই ওর মানে এখানে বলতে পারে যে এটা আমার ভালো লাগে না, এটা আমার খারাপ লাগে না, কিন্তু কোনো রিভিউয়ার যদি বলে যে এই সিনেমাটা হয় না, এই ওয়েব সিরিজটা হয় না, এই স্ক্রিপ্টটা হয় না, সিনেমাটোগ্রাফি হয় না, তাইলে এটা প্রবলেম। কারণ ওর কাছে আজকে এটা ভালো নাও লাগতে পারে, কিন্তু এক সপ্তাহ পর, এক বছর পর ওটা ভালো লাগতে পারে। এরকম অসংখ্য সিনেমা আছে অডিয়েন্স ডিনাই করছে কিন্তু এটা পরবর্তীতে একটা মাস্টারপিস হয়েছে। সো মানে এটা যে রিভিউ বলতে পারে তার ভালো লাগে না, কিন্তু তার মানে যে এটা কিছু হয় নাই এইভাবে পয়েন্ট আউট করা ঠিক না। মানে আমাদের যে রিভিউটা, যেটা আমার কাছে মনে হয় যে এটা খুবই স্থূল জায়গা থেকে করা হয়, মানে এটার কোনো মানে অ্যাস্থেটিক বা একটা যে নতুন একটা যে ও লাইন ওর ওন লাইন বলতেছে এরকম না, খুবই একটা ফর্মুলেটেড একটা ডায়াগ্রাম মেনটেন করে মানে মানে কোনো একটা রিভিউ কোনো সূক্ষ্মভাবে জিনিসটা করা হয় না। এটার পিছনে কারণ যারা করে আলটিমেটলি আমাদের ওইভাবে কোনো সমালোচকও কিন্তু গড়ে ওঠে না। একজন সমালোচক হইতে হইলে তো সে যখন আমার কাজটাকে সমালোচনা করতেছে বা একজন সিনেমাটোগ্রাফার, তো আমার থেকে আরো বেশি জানতে হবে বা আরো ডিরেক্টরের থেকে আরো তার জানাশোনার মানে ভান্ডারটা বেশি হইতে হবে। সে যদি ফিল্ম আরো ভালো ফিল্মে তার জানাশোনার ভান্ডার হলো খুবই কম, সে 2-3টা লাইনে এইটা মানে লিখে দিতেছে, তো সেই জায়গা থেকে আসলে কোনো মানে আশা করাটা খুবই দিয়া জায়গা। মানে এখানে আমি আমার একটা জাস্ট রিসেন্টলি না এই বছরের মধ্যে আমার একটা এক্সপিরিয়েন্স, এখন গদারের মাঝখানে ওর যে অ্যানিভার্সারি গেল যেহেতু অথবা বার্থডে, ওখানে শর্ট ফিল্ম ফোরামে ওর গদারের পুরো ফিল্মগুলো দেখানো হয়েছে। ওখানে আমি গদারে আবার নতুন করে দেখছি, দেখার পরে ওর লেখা আমি পড়তে যাইতেছিলাম, তো ওখানে অনেক বাংলাদেশের অনেক ইন্টেলেকচুয়াল ছিল, তো তাদের কিছু সেম ফর্মুলেটেড যে এটা কিন্তু মানে লাকিলি ওই মাসেরই আমি সন্দেশ পত্রিকায় আপনার হলো গিয়ে 2000-এর উপরে 3টা আর্টিকেল পড়ছি, সেটা কলকাতা ওয়েস্ট বেঙ্গলের 3জন রাইটার, নামটার মনে, কিন্তু ওদের লেখা আমি ওই লেখা 3টা পরে আমি জাস্ট মানে অবাক, মানে এত মুগ্ধ হয়েছি যে না একটা ওর যে গদারের বাইরে যাও যে ওর একটা লাইন ক্রিয়েট করে দিছে যে না এটা ওর যে একটা আলাদা অ্যাসপেক্ট ওর প্রেজেন্ট করছে, এটা আমাদের এখানে নাই। ওটা মানে ওটা করার জন্য ওই পড়াশোনাটাও অনেকের নাই। যেমন ধরুন আমাদের ওই অসাম মানে ওয়াও এই পর্যন্ত মানে ফলো করারও বিষয়। মোস্টলি সবাই যেটা করে যে ছবি দেখে এসে বা হল থেকে এসে আমি একটা 5 লাইন 10 লাইন 20 লাইন একটা লাইন সবার আগে যে লিখবো ওইটার ভিউ বেশি হবে, ব্যাপারটা এরকম অনেকটা। সে যে আরো 2 দিন পর দেখবো ওয়েট করবো, ওইটার কোনো ইয়ে নাই। না এক্স্যাক্টলি। এবং ও যেটা বললো যে হ্যাঁ মানে শুধুমাত্র টেকনিক্যাল দিকগুলোকে ক্রুসিফাই করতেছে, এটা ব্যাপারটা এরকম নয়। অনেকে লেখেও, গল্প সম্পর্কেও লেখে, লিখে তারপরে এই ক্রুসিফাইগুলো করে, কিন্তু পরে যে পলাশবা যেটা বললো যে ওর স্টেটমেন্ট ও বলে দিচ্ছে যেটা ভালো এটা ভালো না, সে বলতে পারে আমার কাছে এটা ভালো লাগে না, আমার কাছে এটা ভালো লাগছে, অ্যাজ এ পার্সন বা অ্যাজ এ অডিয়েন্স এটা আমি বলতে পারি, কিন্তু আমি বলে দিতে পারি না যেটা হচ্ছে এটা হয় নাই, এটা ভুল এটা ঠিক, এটা ভুল এটা ঠিক। মানে ও আসলে ডিসাইড করার তো কেউ না, আসলে এক্স্যাক্টলি কেউই ডিসাইড করে কেউ না। কোন আর্ট ফর্ম ক্যান বি রং আর রাইট, বাট এটা আলাদাভাবে করতে পারে অ্যাকচুয়াল ফিল্ম ক্রিটিকরা কিন্তু সাধারণ মানুষেরা যেটা মনে হয় যেহেতু হয়তো সাবস্ক্রাইব করে দেখছে অথবা টাকা দিয়ে টিকিট কেটে দেখছে, ওরও এটা গণতান্ত্রিক অধিকার যে ওর মতামত প্রকাশ করবে। না মতামত প্রকাশে কিন্তু প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ওকে, যে ওর ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি মানুষকে ইনফ্লুয়েন্স করতেছে, রাইট আপ ওটা ও পরবর্তী মানুষকে ও দেখতে ইন্টারেস্ট ফিল করাচ্ছে না, ওটা ইন্টেনশনালি জিনিসটা পুট করতে চায় যে মানে সাব কনটেক্সটে এটা থাকে যে আমি এটা চাই না যে অন্য কেউ দেখুক, অথবা অন্য কেউ দেখুক। এখানে তো দুইটা জিনিস আছে, একটা হচ্ছে যে রিভিউ মানে আমার আসলে ছবিটা দেখে আমার পার্সোনাল কেমন লাগছে, আর একটা আছে যে ক্রিটিসিজম। রিভিউ আসলে যে কেউ করতে পারে, এটা আমার ছবি দেখে আমার এটা ভালো লাগছে অথবা ভালো লাগে নাই, কিন্তু ক্রিটিসিজম হওয়ার জন্য এটা ডেফিনেটলি ওর ফিল্ম সম্বন্ধে ভালো জ্ঞান থাকতে হবে। এক্স্যাক্টলি, মানে ফিল্ম ক্রিটিসিজম ইজ আ ডিফারেন্ট জব, ইটস আ ডিফারেন্ট জনরা, এটার সাথে ফিল্ম রিভিউয়ের কোনো সম্পর্ক নেই। মানে এটা তো ধরো যে যারা করছে তারা তো তাদের এটা বুঝে শুনেই করছে, রাইট? এখন কোন একটা জিনিস আমার হয়তো ভালো নাই লাগতে পারে পার্সোনালি, কিন্তু আমি যদি ওটা বলি যে না এটা তো এইভাবে করা ঠিক হয়নি। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? দ্যাট ইজ ক্রিটিসিজম, দ্যাট ইজ ব্যাড। মানে রিভিউ দিতে পারি, আমার হতে পারে যে হ্যাঁ
আমরা বুঝে করছি অথবা বুঝে করি হোয়াটএভার, আমরা জিনিসটা করছি, তোমার ভালো লাগে নাই অথবা ভালো লাগছে, এটা তোমার অপিনিয়ন থাকতেই পারে, এটা গণতান্ত্রিক অধিকার, তুমি এটা করতেই পারো। কিন্তু তুমি এই যে ক্রিটিসিজম করে জাজমেন্টাল হওয়াটা খুব মানে কোশ্চেনেবল। একটা ভার্ডিক্ট দিয়ে দেয়, রাইট, তুমি একবার টেনে দিচ্ছ যে এইটা এই, এটা মানে এটাই, মানে এটা আসলে ঠিক না। যারাই করতেছে সবাইকে বলতে চাই যে এটা হয়তো করা ঠিক না, মানে কারণ যারা একটা ফিল্ম বানায় তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করে যে ফিল্মটা ভালো হওয়ার জন্য। মানে আমার হচ্ছে যে তখন যে পলাশ একটা কোয়েশ্চেন করলো না, ফান্ডামেন্টাল কোয়েশ্চেন, যেটা হোয়াট ইজ অনেস্টি। আমার কাছে আমি যেটা অলওয়েজ ফিল করি যে অনেস্টি ডিসঅনেস্ট, যেটা ইটস এ ল্যাক অফ ফিলোসফি, দ্যাট ইজ ডিসঅনেস্টি। একটা চোরও ডিসঅনেস্ট চোর হতে পারে, অনেস্ট চোর হতে পারে। ওর যদি ফিলোসফি ঠিক থাকে, ও যদি ওর ফিলোসফিক্যাল মানে মানে ভিশন ধরে যদি চুরি করে, তাহলে ও অনেস্ট চোর, ঠিক আছে। যে যে ফিলোসফি ঠিক রেখে যদি মার্ডার করে, ও অনেস্ট মার্ডার। আর যে ফেক মার্ডার, মানে ফেক কাকে বলে, যে আছে না যে যার কোনো মানে ফিলোসফি নেই, ও দেখে দেখে আমরা আমাদের কি আমাদের দেশের সব সেক্টরে আসলে ল্যাক অফ ফিলোসফি। এই জন্য আমাদের এত নকল প্রোডাক্ট, ঠিক আছে। তুমি একটা বিজনেস চালু করলে তোমারটা দেখে আমি চালু করতে, কারণ আমার নিজস্ব কোনো ফিলোসফি নেই। আচ্ছা, তো এখন এই যে ফিল্ম রিভিউ যেটা আমাদের যে কোয়েশ্চেন যেটা হচ্ছে, সেটা আমি যদি ভুল না দেখি যে ক্রিটিসিজম যেগুলো আমরা দেখি, এগুলো সব আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতে বা ইন্টারনেটে ব্লগের থ্রুতে আমি দেখছি। এখনও এটা কাছে কোনো সলিড জায়গায় যেতে পারেনি, নাম্বার ওয়ান, বিকজ এটা এখনও আমার কাছে মনে হয় যে ফিল্ম রিভিউ এবং ফিল্ম ক্রিটিসিজম এটা এখনও এটা হচ্ছে ফুড ব্লগিং এর মধ্যে হয়ে গেছে। সবই সবই ভালো, মানে ফুড ব্লগিং আর এই সিনেমা রিভিউ সেম জায়গায় দাঁড়ায় আছে। এটা এবং সবচেয়ে ভয়ঙ্কর যেটা হলো কি, আমাদেরই ওটিটি প্ল্যাটফর্ম বা আমাদেরই এজেন্সিগুলা তাদের কন্টেন্টে বুস্ট করার জন্য এই ধরনের গ্রুপদের সাথে মানে মানে ইয়ে হচ্ছে, মানে কোলাজ করতেছে। ওদের ক্রিটিসিজম বা রিভিউ এর মান কতটুকু ওইটা মানে চিন্তা ভাবনা না করে ওদের শুধু বিজনেসের জন্য দেখা যাচ্ছে কোলাজ হচ্ছে। তার মানে হচ্ছে যে এটা ইটস এ টোটাল কোশ্চেন অ্যাবাউট देयर ফিলোসফি। এই পুরো জিনিসটা ফিলোসফি, যে দীপন যেটা অ্যাড করলো, যে এটা হচ্ছে যে আমি যদি মানে লাইক এন্ড শেয়ার এন্ড এগুলো যদি মানে বুস্টিং এর জন্য যদি আমার দরকার হয়, তাহলে এটা তো ইটস এ ফিলোসফিক্যালি এটা রং জিনিসটা। এখন যেটা হচ্ছে আমি ঠিক সলিড জায়গায় আসতে পারিনি। সো এই ভালো। আচ্ছা, সো আমরা যদি একটু ক্রিটিক্যালি দেখি, আমাদের বাংলাদেশি কন্টেন্টের যে ভিজুয়ালগুলো আছে সেগুলো কিন্তু মোস্টলি হলিউড বা বলিউড অথবা ইন্ডিয়ান যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রির রেফারেন্স দ্বারা নির্ভরশীল। সো সেই জায়গা থেকে অথেন্টিক বাংলাদেশি ইমেজটা কীরকম এবং সেটাকে আমরা কিভাবে আমাদের পর্দায় আনতে পারি? আমার কাছে যেটা মনে হয় যে অথেন্টিক বাংলাদেশি ইমেজ, এটা আসলে আমার মনে হয় যে আমরা কেউ জানি না আসলে। মানে আমাদের পুরো এডুকেশন সিস্টেমটা এরকমভাবে করা যে আমরা সব কিছু ওয়েস্টার্ন দ্বারা ইনফ্লুয়েন্স হচ্ছি। তো আমি যদি বলি যে অথেন্টিক আসলে বাংলাদেশি ইমেজ কোনটা, এটা আসলেই ভাববার একটা বিষয়। কারণ আমরা যেইভাবে শ্যুট করতেছি, যেভাবে ইমেজ ক্রিয়েট করতেছি, তো সেইটা তো কোনো না কোনো একটা ব্যাক অফ দ্য মাইন্ডে একটা ইনফ্লুয়েন্স কাজ করছে। তবে এটা ঠিক যে আমাদের এখানে ম্যাক্সিমাম মানুষ ব্রাউন, তো আমাদের স্কিন টোনটা একটু ডিফারেন্ট। আমাদের এখানে মানুষজন অনেক বেশি মেলোড্রামা পছন্দ করে। আমাদের এখানে মানুষ বলতে গেলে যে মানে ক্লোজ আপ শট খুব পছন্দ করে। আমি ছোটোবেলায় যেমন পালতোলা নৌকা নদীর মধ্যে, এই ইমেজগুলি আমার কাছে অনেক বেশি ইউনিক মনে হচ্ছে, যে আমি তো আসলে এটা অন্য কোনো দেশে গেলে এই ধরনের জিনিস দেখতে পাই না। হ্যাঁ, অথবা শরতের আকাশ কাশবন আছে, এটা খুবই আমাদের এই জায়গার ইমেজ। তো হতে পারে যে আমরা এই যে আমাদের আশেপাশে যে এলিমেন্টগুলি আছে সেইগুলিকে আসলে আমরা কম্পোজ করলেই হয়তো আমাদের ইমেজটা হবে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে কি যে আমাদের ইন্ডিয়ান যেটা বললেন যে বলিউডের সাথে কেন মিলে যাচ্ছে। সো দেখেন, মানে ভৌগোলিকভাবে যদি আমাদের অবস্থান আমরা চিন্তা করি, আবার আমাদের স্কিন টোন যেটা রাজীব ভাই বললেন, সেটা কিন্তু এই সাউথ ইস্ট এশিয়াতে কিন্তু একই রকমই হবে।
সো সেটা কখনোই আমাদের ধরেন কোরিয়ার সাথে মিলবে না, আবার কখনো হচ্ছে গিয়ে হলিউডের সাথেও মিলবে না। সেটা অবভিয়াসলি এই ইন্ডিয়া অথবা পাকিস্তান অথবা শ্রীলঙ্কা এই টাইপের যে ভৌগোলিক অবস্থানে যেসব দেশ আছে এবং যেসব মানুষ আছে তাদের সাথেই মিলবে। সো এইটা যদি আমরা আজকে ডিফাইন করতে চাই যে এটাই বাংলাদেশি ইমেজ আর এটা ইন্ডিয়ান ইমেজ, এটা কিন্তু আপনি কখনোই আলাদা করতে পারবেন না ইন দ্যাট সেন্স যে এটা সাম হোয়াট অর লেভেল এটার মধ্যে সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস থাকবে। তবে আরেকটা জিনিস আমি একটু অ্যাড করি যে আমি আজকে 70s or 60s অথবা 80s-এর বাংলাদেশের ফিল্মের যে ইমেজগুলি ছিল সেগুলি নিয়ে যদি বলি, সেগুলি অনেক বেশি আমার কাছে কেন জানি কানেক্টিং লাগতো। মানে বাংলাদেশের ইমেজই মনে হতো না, রাইট, আমাদের বাংলাদেশের ইমেজ মনে হতো মানে এটা হতে পারে যে সেটা মানে অনেক সহজভাবে জিনিসপত্র রিপ্রেজেন্ট করা হতো, হতে পারে সেটা হচ্ছে কি যে তারেক মাসুদের, মিশুক মনি স্যারের শুট করা যেসব ইমেজ আমার কাছে এখনো কেন জানি মনে হয় যে দিজ আর দ্য মোস্ট অনেস্ট রিপ্রেজেন্টেশন অফ আওয়ার কালচার, অফ আওয়ার পিপল। আমরা অনেক বেশি নিজেদেরকে নিয়ে কখনো স্টাডি করি না, নিজেদেরকে কখনো অ্যাপ্রিসিয়েট করি না, যে আমাদের কাজগুলি নিয়ে আমরা কখনো প্রপারলি এগুলি নিয়ে বিশ্লেষণ করি না। এটা কিন্তু আমাদের শুধু ইমেজের ক্ষেত্রে না, এটা কিন্তু আমাদের মিউজিকে আছে, এটা কিন্তু আমাদের পেইন্টিংসে আছে, এটা কিন্তু আমাদের ফটোগ্রাফিতে আছে, কিন্তু সব পুরা ইভেন আমাদের জামা কাপড়ও, হ্যাঁ মানে আমাদের জামা কাপড়ও আসলে আমার কাছে মনে হয় যে অনেক বেশি কেন আমাকে এরকম জিন্স পরতে হবে, এটা কি আসলে আমার ওয়েদারের সাথে যায়? হ্যাঁ মানে আমরা কেন গ্লাসের বিল্ডিং করতেছি, আমরা কি এটা কি আমাদের ওয়েদারের সাথে যায়? তো এগুলো আসলে কনফ্লিক্টিং, কিন্তু এন্ড অফ দ্য ডে আসলে আমরা যেটা ওই যে ওয়েস্টার্ন যে একটা ইনফ্লুয়েন্স আছে, আমরা সবাই মনে করি যে, যেমন আমার কাছে খুবই একটা বাজে লাগে যখন কেউ একটা কাজ দেখলে বলো আরে বিদেশি, এবং এটা অ্যাপ্রিসিয়েট করতেছে, মানে এটা বলতেছে এটা বিদেশি হয়েছে, মানে তুমি তাহলে তুমি তো আনসাকসেসফুল, তুমি যদি এটা বিদেশি হয়ে যাও আনসাকসেসফুল, অথবা তুমি আসলে ওই জিনিসটা হয়তো রেপ্লিকা বানাইছো কোনো একটা কাজের। তো সত্যি কথা যে আমাদের আসলে ওইটা নিয়ে এখন আসলে ভাবার টাইম যে আমরা আসলে আমাদের ইমেজটাকে কীভাবে ট্রিট করব। তা আমার ব্যাখ্যাটা হচ্ছে যে এটা আমরা করতে পারি না বিকজ আমাদের স্টাডি কম, যেটা রাজীব বলল যে আমরা আসলে এটা নিজেদেরকে জানার চেষ্টাটা কম। সে নিজেদের জানার চেষ্টাটা কম এই জন্য যে প্রথম হচ্ছে হিস্ট্রি স্টাডি নাই আমাদের নিজেদের, আমাদের দেশের অ্যানথ্রোপোলজি আমরা স্টাডি করি না, সোশ্যোলজি স্টাডি করি না, এবং আমাদের দেশের রিলিজিয়ান স্ট্রাকচার স্টাডি করি না, এবং হিউম্যান মানুষ এবং এই আমাদের মানসিক যে মানে এই মানে পারিবারিক বন্ধন আমরা স্টাডি করি। একটা দেশের জলবায়ুর মাধ্যমে ওই দেশের ওই ভৌগোলিক অবস্থানের খাদ্যাভ্যাস ড্রাইভ করে, খাদ্যাভ্যাস তৈরি হয়, জামা কাপড় তৈরি হয়, এবং বাসস্থান ডিজাইনটা ওভাবে ক্রিয়েট হয়, এবং ট্রেডিং মেকানিজমটাও ওর উপরে ডিপেন্ড করে। যেমন নদী বেশি হলে তখন আমি ট্রেডিং কীরকম হবে, ডেজার্ট হলে কীরকম হবে। সো বাংলাদেশের যে অবস্থান, যে জায়গাটায় আছি একদম হিমালয়ের শেষ প্রান্তে, যেখানে সমতল ভূমি শুরু হয়েছে এবং সাগরে গিয়ে যেখানে শেষ হয়েছে, সবচেয়ে ছোট একটা ল্যান্ড, এবং এদিকে ডানে মানে ইস্টে ওয়েস্টে দুই দিকে পাহাড়, মাঝখানে সমতল ভূমি, এবং পুরোটা নদীতে জালে দিয়ে ঘেরা। তো সমতল ভূমির কারণে এখানে যেহেতু উর্বর ভূমি, যে কোনো দিলেই এটা সহজে চাষবাস হয়ে যায়, নদীতে মাছ পাওয়া যায়, মানুষের জীবন এখানে খুব সহজ সরল, লাইফস্টাইল খুব সহজ সরল, জামা কাপড় কিন্তু খুব সহজ সরল। এখানে যে মেয়েরা যে মানে আমাদের দেশের মহিলারা যে তাদের যে প্রধান যে মানে যে অ্যাটায়ার সেটা হচ্ছে শাড়ি, মানে এক কাপড়ের এক প্যাচের একটা শাড়ি, মানে একবারে প্যাঁচাই দিলাম শাড়ি পরা হয়ে গেল। ইভেন লুঙ্গি বা এক কাপড়ের একটা ধুতি, সিম্পল, খুবই সিম্পল, কমপ্লিসিটি নাই। আচ্ছা না, আমাদের তাহলে প্রশ্নটা যেটা ছিল এই সিম্পলিসিটিটাকে আমরা ক্যামেরায় আনতে পারতেছি কিনা, এটা আনতে পারছি না বিকজ ইমেজ ওয়াইজ, এক্সপ্রেশনস ওয়াইজ আমাদের নিজস্ব কালচারালি যে সিম্পলিসিটি যে ব্যাপার, যে স্ট্রাকচার আছে, এটা যদি স্টাডি করি তাহলে আমরা আমাদের নিজস্ব দেশি যে আমরা আসলে যেভাবে হাঁটতে শিখি, আমাদের হাঁটার প্যাটার্নটা কিন্তু ওইভাবে হয় বড় হওয়ার পরে। তা আমাদের মূলটাতে যে গলদটা আমরা আসলে নিজেদের পড়তে চাই না, যে মেইন প্রবলেমটা শুধু নিজেদের পড়তে চাই না, কি পড়তে চাই না, আমরা আমাদের
পুরনো আমাদের পুরাতন ফিল্ম মেকার বা পুরাতন ফিল্ম বা হিস্ট্রি বলেন, যে লিটারেচার বলেন, কোনো কিছুই আসলে আমরা ওইভাবে স্টাডি করি না। শুরু থেকে দেখবেন যে আমাদের যে আমরা যেভাবে গ্রোন আপ হয়েছি ফিল্ম কমিউনিটিতে এসে, আমরা ওয়েস্টের ফিল্ম দেখতেছি, আমরা ইরানের ফিল্ম দেখতেছি। আপনি ইরানের ইনস্টিটিউটগুলো যদি একটু ঘাটেন, তারা কিন্তু তাদের নিজেদের ফিল্ম পড়ে, তারা কিন্তু 90% নিজেদের তাদের যে ফিল্মগুলো আছে তাদের ফিল্মগুলো পড়ে, যেটা পড়তে পড়তে তাদেরই একটা ওন ল্যাঙ্গুয়েজ বা ওন ভিজুয়াল চলে আসে। যেমন তাসিন যেটা বললো যে কম্পোজিশন তো মানে গ্লোবাল ওয়াইজ তো একই রকম, মানে কম্পোজিশনাল তো ডিফারেন্স আপনি করতে পারবেন না। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? মানে এখানে আপনি কি করতে পারবেন, আমার এলিমেন্টগত আপনি চেঞ্জ করতে পারবেন। আমার পথের পাঁচালী কেন এত আমাদের কানেক্ট করে, সেই ধরেন রেল লাইন বা নদী, সেই বৃষ্টি, মানে এই বা ওই মায়ের শাড়িটা আঙিনায়, সো এই এলিমেন্টগুলো মানে যত মানে রিলেটেবলভাবে আমরা আমাদের গল্পে আনবো, ততই মনে হবে যে এটা আমার গল্প। বা তখন যখনই মনে হইতেছে যে আমার গল্প, আমার আশেপাশের গল্প, তখনই কিন্তু আপনি বলতে পারবেন যে এটা বাংলাদেশি ভিজুয়াল। আপনি সাগরে বাংলাদেশে কক্সবাজারে শ্যুট করলেন, কিন্তু কালার গ্রেডিং এমন হয়ে গেল যে এটা একটু হলিউডিশ হয়ে গেল। মানে আমাদেরটা যে আমাদের প্রেজেন্স করার যে কনফিডেন্স, সেখানেও কিন্তু একটু ল্যাকিংস এই ব্যাপারটা। যেমন এখানে আমি দুইটা ফিল্ম আমার কাছে, যেটা আমার যেমন মোস্তফা সরোয়ার ফারুকীর টেলিভিশন আমার কাছে অনেকটাই বাংলাদেশি ভিজুয়াল মনে হয়। তারপরে অংশু ভাইয়ের নডরাই আমার অনেকটাই বাংলাদেশি ভিজুয়াল মনে হয় না, মানে একটু স্টাইলাইজ, একটু হলিউডিশ। মানে আমি বুঝি বাংলাদেশি যদি আমি খুঁজতে যাই, তো এখানে যেটা আমাদের এখন কিভাবে আসা যায়, তো আমার কাছে মনে হয় যে ধরেন আপনি ঢাকা থেকে যত বাইরে থাকবেন, আপনি 2 বছর বাইরে মানে গ্রামে ট্রামে ঘোরার পরে যদি আপনি এই ধরনের একটা গল্প ডিল করেন, তখন কিন্তু আপনার ওই এলিমেন্টগত জায়গা থেকে আপনি অনেক আগায় যাবেন, তখন অনেকটাই অডিয়েন্সের কাছে আপনি তার সারাউন্ডিংসটা প্রেজেন্ট করতে পারবেন। আমি একটু এই ওই যেটা মাত্র দীপন যেটা বললো লাস্টের যে কথাটা, ফুল বাংলাদেশ ট্রাভেল করলাম, অনেক রুরালে গেলাম, তাও এটা হবে না। কারণ হচ্ছে যে আমাদের পুরো বাংলাদেশের লাইফস্টাইল ডাইলুট হয়ে গেছে, লাইফস্টাইলও এখন অথেন্টিক নাই। আমি হচ্ছে ওই যেটা বললাম যে মানে বাংলাদেশকে স্টাডি না, কারণ বাংলাদেশ আমাদের তো এমনভাবে গেটটা ক্লোজ করে দেওয়া হয়েছে যে 71-এর আগে বাংলাদেশ এক্সিস্ট করে, এই দেশের ভূখণ্ড, জলবায়ু, মানুষের কালচার, ইতিহাস এক্সিস্ট করে, ঠিক আছে? হচ্ছে বঙ্গদেশ নিয়ে স্টাডি করতে হবে, বাংলা নিয়ে, অ্যানথ্রোপোলজি, সোশিওলজি এবং হিস্ট্রি, পলিটিক্স। যত আমরা স্টাডি করব, তত আমরা নিজেদের ফিল্ম ল্যাঙ্গুয়েজ, দেশি ফিল্ম ল্যাঙ্গুয়েজ আমরা প্রেজেন্ট করতে হবে। সো এখানে আমার একটা কোশ্চেন আছে ভাই, যে আপনি বললেন যে আমাদের, সো এখানে আমার কাছে লাগে যে কিন্তু মানে এই যে চেঞ্জেসগুলো আছে, মানে আমাদের তো কালচার চেঞ্জ হয়ে গেছে, আমাদের দেশীয় ইমেজ কিভাবে থাকবে, মানে ওইটাই বাস্তবতা, মানে যেটা মিক্স হয়ে গেছে সেটাই তো এখনকার বাস্তবতা। ওইটা আপনার একদম পুরোপুরি দেশীয় কালচারের ইমেজ। আমরা যদি সুলতানের ছবি দেখি, যেখানে রিপ্রেজেন্টেশন আছে দেশীয় ইমেজ, সো ওইটাকে আনতে গেলে তো স্টোরিতে ওটা রিফ্লেকশন লাগবে। তা তো অবশ্যই, যে ডিরেক্টর তারও তো মিশনটা থাকতে হবে যে আমি দেশীয় ইমেজটাকে ক্যাপচার করব। দেখেন আমরা নট অনলি কিন্তু মানে না, সামগ্রিকভাবে এটা আসতে হবে, শুধু আপনি একলা চাইলে তো আসতে না। আমি ওইটা একলা চাইলে কিন্তু জিনিসটা হবে না। না, এটা তো একদম প্রথমে আসতে হবে, একদম স্ক্রিপ্ট যারা লিখছে, রাইটার, স্ক্রিপ্ট রাইটার, দেন ডিরেক্টর বা প্রোডিউসার, তারপরে এরকম, এবং প্রত্যেকটা ইমেজটা তো সব ডিপার্টমেন্টের ইনভলভমেন্টই হয়, রাইট? মানে তুমি একটা ক্যারেক্টার, তোমার জাস্ট কস্টিউম চেঞ্জ, স্পেস চেঞ্জ করে দিলে কিন্তু ইমেজ চেঞ্জ, রাইট? আমরা এইভাবেই বসে আছি, আমাদের কস্টিউমগুলো চেঞ্জ করে দাও, সেম লাইট, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করো, গ্রামে বসে চেঞ্জ করো, ইমেজ চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ক্যারেক্টার সেম। ইভেন যে অ্যাক্টর অ্যাক্ট্রেস, ওকে আমি দেশি কাপড় পরাতে পারি, কিন্তু ভিতরের অ্যাটিটিউডটা ওই জিনিসটা নাই, ঠিক আছে? সামগ্রিকভাবে ওইটা আর কি, যে আমাদের নিজেদের পড়াটা দরকার। তো ঘরের গল্প বলছি, একটা মায়ের গল্প বা একটা দাদির গল্প, চাচির গল্প, তার যে বডি পোস্টার, মানুষের তো মানুষ ইমোশনালি কানেক্ট হয় কিভাবে, থ্রু মেমোরি লেন, ঠিক আছে? ও ওই একটা বৃদ্ধ মহিলার সাথে কানেক্ট হবে, ফুল জার্নিতে যাবে একটা গল্পে, সে ইমিডিয়েটলি তার নিজের লাইফের সাথে কানেক্ট করে ওই মহিলাকে তার হিরো বানায়, সে ওটার ইমোশনের সাথে জার্নিতে যাবে। সেখানে যদি ওটা, তখন যদি ওই শুটটা ছুটে যায়, তখনই ওটা মনে হবে যে না, এটা তো আমার দেশি গল্প, ইম্পোজড মনে হবে। মানে আমার কাছে মনে হয় এটা আর কি সব জায়গা থেকে আসতে হবে, সত্যি কথা বলে যেটা, যেমন সব ক্ষেত্রে এটা। আমি একটা গ্রামের একটা অনেক আগে শ্যুট করছিলাম, তো ওখানে যেটা আমি খুবই নোটিস করছি জিনিসটা,
যে আর্টিস্টরা ঢাকা থেকে যেত এবং ঢাকা থেকে যাওয়ার পরে তারা শাড়ি পরতো এবং শাড়িটা আগের দিন খুবই এরকম ক্লিন করা, আয়রন করা। তো ওরা যে স্টাইলে শাড়ি পরছে একটা গ্রামের বাড়ির মধ্যে দেখে মনে হচ্ছে আসলে এরা গেস্ট ঘুরতে আসছে, এরা আসলে ঘুরতে আসছে, এরা এখানে বিলংস করে না। যেভাবে মাছটা কাটতেছে সেটা মানে ইভেন আমাদের মনে হচ্ছে আমাদেরও একটু আমাদের মাইন্ডসেটে একটু প্রবলেম আছে। আমরা বলি কি এই ওর কাপড়টা ভাঁজ পরে আছে, কাপড় তো ভাঁজ পরবেই, মানে এটা তো খুব ন্যাচারাল, তাই না? অথবা যে ওর শারীরিক ইয়াটা একদম ঠিক না, এগুলো ঠিক ওইটা তো আমাদের মাথায় আছে, আমরা একটু বেশি বিজ্ঞাপনে কাজ করি বলে যে একদম সবকিছু না বিজ্ঞাপন না, ফিকশনের কথা বলছি আমি, ফিকশনের কথা বলছি। ফিকশনেও কিন্তু ওই জিনিসগুলি আছে যে এগুলি কিন্তু আমরা একদিনে হয় না, এগুলি কিন্তু অনেক দিন ধরে আমাদের এই যে সবকিছু মিলে আমরা প্র্যাকটিস করতে 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 ওইটার আসলে একটা রিফ্লেকশন আসলে ফিল্ম তো আসলে আলাদা সোসাইটির থেকে আলাদা কিছু না, মানে এগুলি রিফ্লেকশন পড়ে। এখন আমি একটা গ্রামের বাড়ির মধ্যে যদি ওই ধরনের এলিমেন্ট থাকে, যেটা ওই যে বললো না যে এলিমেন্টগুলি যদি এরকম কার্টুনের মতো দেখা যায়, হ্যাঁ মানে তাহলে তো আসলে এটা কখনোই এটা আমাদের ইমেজ মনে হবে না। আমি যেটা গ্রামে গিয়ে দেখি, এখনো যতটুকু দেখি, মানে অনেক চেঞ্জ এক্সপেরিয়েন্স তো থাকা লাগে। মানে ইটস নট জাস্ট অ্যাবাউট গ্রাম, আমার কথা হচ্ছে ঢাকা এখনো যদি আমরা আমাদের ভিজুয়াল ইন্ডাস্ট্রিতে ঢাকা বলতে চাই, ঢাকা গোজ টু পুরনো ঢাকা। দেখেন গুলশান বনানীও কিন্তু ঢাকা, মোহাম্মদপুরও ঢাকা। আমার ইমেজে কখনো আমি মোহাম্মদপুরকে কেন দেখি না, কখনো কেন ওই গলিটার মধ্যে দিয়ে যে হেঁটে যাইতেছে ওই রিপ্রেজেন্টেশনটা কোনোদিন দেখলাম না। হ্যাঁ নিকেতনও তো এক্স্যাক্টলি, মানে আমরা আধুনিক শহরটাকে কতদূর দেখছি, মানে আধুনিক শহরটাকেই আমরা কখনো দেখি নাই। আমার মনে হয় আমাদের যারা আমরা কন্টেন্ট বানাইতে চাই বাট সিনেমা যেটা হোক আগে ওইটা অথেন্টিক হইতে হবে, তারপর ওটা ডিসাইড করবে যে ইমেজটা কিভাবে। এটা যেটা বললেন ভাই যে কন্টেন্টটা ধরেন অথেন্টিক, মানে আমার যেমন কন্টেন্টটা অথেন্টিকের সাথে সাথে যে আসলে কন্টেন্টটা তৈরি করতেছে স্ক্রিপ্টের জায়গা থেকে তার এক্সপিরিয়েন্সগুলো আসলে অথেন্টিক থাকা দরকার। যেমন আমি একটা উদাহরণ দিয়ে দিয়েছি, আমি একটা শ্যুট করছি যখন একটা গ্রামের মধ্যে একটা মৃত একটা বডি থাকবে, আশেপাশ থেকে সবাই কান্না করবে। এখন এই সিচুয়েশনটা যদি রাইটার লিখে রাখছে, সে বুঝে নাই, সে ওখানে দেখা গেছে কিছু মহিলার আয়না খুব ফ্রন্টে কান্না করে দিচ্ছে, কিন্তু আমি ওখানে আমার অবজেকশন করছি যে কখনো যখন মানুষ মরে কোনো মানে তখন কিন্তু একটা গ্রামের আঙিনায় মহিলার ফ্রন্টে থাকে না, ওরা কিন্তু আড়ালে থেকে কান্না করে। এটা আমার এক্সপিরিয়েন্সে বলছি। তার জানাশোনাটাও যদি অথেন্টিক না হয় তাহলে আমি শ্যুট করলাম শুধু, কিন্তু জিনিসটা ও রিলেট করতে পারলো না, এইভাবে তো মহিলাটা গ্রামে থাকে না, তো এই জায়গায় কিন্তু ছুটে যায়। তো কন্টেন্টের সাথে সাথে মানে যে এটা তৈরি করতে স্ক্রিপ্টের জায়গায় তারও অবজারভেশন এক্সপেরিয়েন্সটা অথেন্টিসিটি থাকে, অথেন্টিক হয়। আমি 2015-তে যখন শুট করি লাইভ ফ্রম ঢাকা, তখন তো আমি একদম যেখানে যেভাবে শটটা আছে সেভাবে শুট করার চেষ্টা করছি, আমি সেটা শুট করছি। আমি যখন রিসেন্ট টাইমে মানে বছরখানেক আগে যখন শুট করলাম হচ্ছে কদম রসুল পয়েন্ট নামে একটা এটা ভুল না আনোয়ারাতে, চট্টগ্রাম আনোয়ারাতে কদম রসুল পয়েন্ট, ওখানে মেবি কোনো শুটিংয়ে যায় না লোকজন, আমার ডিরেক্টরের ওখানে জানাশোনা আছে বা পরিচিত জায়গা, ওই কারণে ওই জায়গায় শুট করতে চাই। তো যখন ওই লোকেশনে গেলাম, আসলে ওই যে কোনো চিপসের প্যাকেটে পড়ে নাই তখন, এবং ওখানে যে পারফরমেন্স ছিল একজনকে ধরেই পুরো গল্পটা, তাকে আসলে এরকম 1 মাস আগে বা আরও বেশি আগে উনি ওখানে নিয়ে গেছেন ওই কমিউনিটির সাথে মিশার জন্য, উনি জেলে ওইটার সাথে যাবে। তাতে যেটা হয়েছে আসলে যে ওই যে কান্নার সিন বলা হয়েছে বিদামি, ওখানে একটা বড় সিন আছে যে বলি খেলার উৎসব মতন এরকম একটা জিনিস করবে। তো যেটা আসলে সবাই প্রথম প্ল্যান ছিল যে এত বড় একটা জিনিস, এত লোকজন এখানে কিভাবে অ্যারেঞ্জ করবো, এটা ঢাকার দিকে করবো। এইটা করতে যে লাস্টের দিকে সবার বুদ্ধি, আমাদের প্রোডাকশন ডিজাইনার, আমাদের আর্ট ডিরেক্টর, সবাই যখন মাথায় আসলে হঠাৎ করে যে আচ্ছা এই লোকালি আসছি লাস্টের দিনে এখানেই করে ফেলি, মাইকিং করে 2 দিন মাইকিং করা হয়েছে, লোকজন চলে আসছে। ওইটা আসলে শ্যুট করছি 2 ঘন্টা বা 3 ঘন্টা হাইস্ট, কিন্তু ওই সিনটা তখন মানে অনেকের কাছে মনে হচ্ছিল এটা মনে হয় একদম লস হয়ে যাচ্ছে। কেন? কারণ এই জায়গায় এই সিনটা হবে না, আবার শ্যুট করতে হবে। আলটিমেটলি এই সিনটা অনেক ভালো হয়েছে এবং এটা নিয়ে প্রচুর রিভিউ, কারণ অথেন্টিকের জায়গা থেকে যদি বলি। তুহিনের ইয়াটা ধরে আমি বলি, সেটা হচ্ছে আমার দেখা মানে লাইভ ফ্রম ঢাকা একবার নাইস, মানে ঢাকার আধুনিক ঢাকার রিপ্রেজেন্টেশন। এটা এই ইমেজ আসলে আমি কানেক্ট করতে পারি যে এই ইমেজগুলি আমি দেখছি অথবা আমার সাথে যায়, আমি জানি গেলি। যাতে আমরা এর মধ্যে যেগুলো শুট করার সময় ফ্রেম করার পরে দেখি যে অনেক পিছন থেকে ইয়ে চলতেছে, কেন তারগুলো ভালো লাগতেছে না। তার তো ভাই এই শহরের ঢাকার বাস্তবতাই তো লাগবে, এই তারটা আমি কিভাবে করবো, এরেজ করবো বা ফ্রেম করবো কিভাবে, তার নাম তো কোনোভাবে ফ্রেম হচ্ছে না, তার ছাড়া ঢাকা হবে না শহর হিসাবে। ওইটাই এখানে যেটা মানে আমি যেটা মানে বিশ্বাস করি আর কি, যেটা যে ইমপারফেকশনটা আসলে লাইফ কখনো পারফেক্ট হইতে পারে না। যখন আপনি ফিকশন বা ফিল্ম ডিল করতে যাবেন তখন আপনাকে ইমপারফেকশনটা অ্যাকসেপ্ট করেই নিতে হবে।
এটা যেটা বলে যে সিনেমাটোগ্রাফিতে বলে যে হাউ টু ক্রিয়েট আ সিনেম্যাটিক শট, সেটা হচ্ছে এর মধ্যে ইমপারফেকশন ঢুকাই দিতে হয়, ইমেজে ইচ্ছা করে একটা কেওস ঢুকাই দিতে হয়। কেওস ঢুকালে সেটাই মানে ওটা হচ্ছে একটা সহজ সূত্র যে হাউ টু মেক ফ্রেম লুক সিনেম্যাটিক, যে কিছু একটা ইমপারফেকশনের মধ্যে ঢুকাই দিতে হয়। খুব পারফেক্ট মেকআপ, কারণ লাইফ তো কেওটিক। এটা ইনফ্যাক্ট অনুরাগ কাশ্যপের একটা ইন্টারভিউতে আছে যে ও তো সারা জীবন রিয়েল লোকেশনে শ্যুট করে। সো বোধহয় জীবনে প্রথমবার উনি সেটে শ্যুট করতেছিলেন বম্বে ভেলভেটে। তো সব কিছু এত গুছানো ওনার ভাল লাগতেছে না। সো উনি মানে ব্যাকগ্রাউন্ড আর্টিস্টদের বা জুনিয়র আর্টিস্টদেরকে 4 জনকে 4 রকম ইনস্ট্রাকশন দিছে, যাতে তখন ক্যাওসটা লেগে যায়। মানে একজন জানে না আরেকজন কী করবে, মানে ওই ক্যাওস থেকেই তখন জিনিসটা আসলে রিয়েল লাইফটা ক্রিয়েট হবে।